আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বাদ্যযন্ত্রের পেছনের গল্প খুঁড়ে বের করব যার সুর গোটা বিশ্বের সমাদৃত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেহালা। কিন্তু এর যে ইতিহাসটা আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করতে চলেছি, বিশ্বাস করুন সেটা সাধারণ প্রচলিত ধারণার চেয়ে অনেক অনেক বেশি প্রাচীন আর রোমাঞ্চকর। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা বিষয় ভাবুন তো, গেম অফ থ্রোনস বা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের মতো আইকনিক থিম মিউজিক কিংবা মহব্বতেনের সেই রোম্যান্টিক সুর, এই আধুনিক বেহালার জাদুকরী সুরের সাথে প্রাচীন পৌরাণিক চরিত্র লঙ্কার রাজা রাবণের ঠিক কী সম্পর্ক থাকতে পারে? আপাত দৃষ্টিতে তো কোনো মিলই নেই, তাই না? কিন্তু শুনলে চমকে যেতে হয় যে আজকের এই আধুনিক বেহালার আদি স্রষ্টা আর কেউ নন, স্বয়ং রাবণ। চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে জানব বেহালার অজানা প্রাচীন ইতিহাস, তারপর বিশ্বের প্রথম বেহালা রাবণহাতা নিয়ে আলোচনা করব, এরপর রামায়ণের সে পৌরাণিক উপাখ্যান, শ্রীলঙ্কা থেকে এর বিশ্বভ্রমণ এবং সবশেষে আধুনিক বেহালার বিবর্তনের সম্পূর্ণ যাত্রাপথ। এই একটা আলোচনাতেই পুরো বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথম অধ্যায়, বেহালার অজানা প্রাচীন ইতিহাস। চলুন একদম শিকড় থেকে শুরু করা যাক। সাধারণত পশ্চিমা ইতিহাস ঘাঁটলে দেখা যায় আধুনিক বেহালার উৎপত্তিকাল হিসেবে চতুর্দশ বা পঞ্চদশ শতাব্দীকে ধরা হয়, আর উৎসস্থল হিসেবে নাম আসে স্পেন ও ইটালির। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে আরও হাজার হাজার বছর পেছনের এক প্রাচীন সভ্যতায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? প্রখ্যাত ইংরেজ বিজ্ঞানী এবং ইতিহাসবিদ এডওয়ার্ড হেরন অ্যালেন তার বইয়ে একেবারে স্পষ্ট করে লিখেছেন, রাবণহাতাই হল বিশ্বের প্রথম বেহালা। ইতিহাসবিদদের মতে রাবণ যখন লঙ্কায় রাজত্ব করতেন তখন সেখানকার হেলা সম্প্রদায়ের মধ্যেই এই বাদ্যযন্ত্রের জন্ম। পশ্চিমা বিশ্বের একজন নামজাদা ইতিহাসবিদের এই স্বীকৃতি প্রমাণ করে দেয় যে বেহালার আসল শেকড় কিন্তু ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার সুপ্রাচীন ইতিহাসেই শক্তভাবে গেঁথে আছে। এবার আসা যাক দ্বিতীয় অধ্যায়, রাবণহাতা, বিশ্বের প্রথম বেহালা। যন্ত্রটা আসলে কেমন ছিল সেটাই এবার আমরা দেখব। বিশ্বের প্রাচীনতম এই তারযুক্ত বাদ্যযন্ত্রটির নামই হল রাবণহাতা। ভারতবর্ষে একে বলা হয় রাবণহস্তা, আর পশ্চিমা বিশ্বে এর নাম রাবণস্ট্রান। প্রাচীনকালে যখন বিদেশি ব্যবসায়ী আর পর্যটকরা ভারতে আসতেন, এই রাবণহাতার মায়াবী সুর তাদের আক্ষরিক অর্থেই মুগ্ধ করে রাখত। দেশে ফেরার সময় তারা এই বাদ্যযন্ত্রটাকে নিজেদের সাথে নিয়ে যান, আর পরবর্তীতে এর উপর ভিত্তি করেই গোটা বিশ্বে নানা ধরনের তারযুক্ত বাদ্যযন্ত্র তৈরি হতে থাকে। এর গঠনশৈলীটা কিন্তু বেশ চমকপ্রদ। মানে আজকের দিনের চকচকে বেহালার মতো নয়, বরং এটি মূলত বাঁশ দিয়ে তৈরি হতো। এক প্রান্তে থাকত একটা ফাঁপা নারকেলের মালা, যার ওপর সাপের চামড়ার আচ্ছাদন দেওয়া হতো, আর এর সাথে যুক্ত থাকত মাত্র 2টি বা 3টি তার, যা টেনে ওই নারকেলের মালার সাথে বাঁধা হতো। আধুনিক যন্ত্রপাতির যুগে দাঁড়িয়ে ভাবলে অবাক লাগে, এত সরল অথচ বিজ্ঞানসম্মত একটা গঠনই সেকালের অসাধারণ কারিগরি দক্ষতার প্রমাণ দেয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। অনেকেই আগে মনে করতেন যে আরবরাই নাকি ভারতে রাবাব নিয়ে আসে, আর তা থেকেই রাবণহাতার সৃষ্টি। কিন্তু এডওয়ার্ড হেরন অ্যালেন এই তত্ত্বটাকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। কারণটা খুব লজিক্যাল। কোনো বিদেশি জিনিস এলে তা সাধারণত প্রথমে ধনী বা অভিজাত শ্রেণীরা ব্যবহার করে, তাই না? কিন্তু রাবণহাতা বাজাতেন মূলত সাধারণ দরিদ্র মানুষজন। দ্বিতীয়ত, রাবণহাতায় কোনো ধরনের আরবীয় কারুকার্যের ছিটে ফোটাও নেই। আর সবচেয়ে বড় প্রমাণ হল চীনে বৌদ্ধ ধর্ম প্রসারের সাথে সাথেই সেখানে এই যন্ত্রটি ছড়িয়ে পড়েছিল, যার প্রমাণ চীনের প্রাচীন বেহালাগুলোর গঠনে আজও স্পষ্ট। তৃতীয় অধ্যায়, রাবণহাতা সৃষ্টির পৌরাণিক উপাখ্যান। এবার আমরা রামায়ণের সেই রোমাঞ্চকর কাহিনীতে ডুব দেব, যেখানে লুকিয়ে আছে এই যন্ত্রটি আবিষ্কারের পেছনের আসল নাটকীয় গল্প। রাবণ কিভাবে এমন একটা জটিল বাদ্যযন্ত্র তৈরি করতে পারলেন সেটা বুঝতে গেলে তার অগাধ পাণ্ডিত্য সম্পর্কে একটু জানা দরকার। রাবণ কিন্তু যেমন তেমন কেউ ছিলেন না। তিনি ছিলেন বেদের এক মহান পণ্ডিত এবং মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ ধন্য। তিনি 10টি গ্রন্থ রচনা করেছিলেন, যে কারণে তাকে দশগ্রন্থি উপাধিও দেওয়া হয়েছিল। গণিত থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা, এমনকি সঙ্গীত, সব বিষয়ে তার অসাধারণ জ্ঞান ছিল। আর এই বহুমুখী প্রতিভাই তাকে একটা সম্পূর্ণ নতুন বাদ্যযন্ত্র আবিষ্কারের সামর্থ্য জুগিয়েছিল। এই আবিষ্কারের পেছনের গল্পটা কিন্তু বেশ অদ্ভুত। দম্ভ থেকে কিভাবে ভক্তির জন্ম হয়, এটা তারই একটা দৃষ্টান্ত। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে বলা হচ্ছে, রাবণ যখন তার সৎ ভাই কুবেরকে হারিয়ে পুষ্পক রথে চেপে লঙ্কায় ফিরছিলেন, তখন কৈলাস পর্বতের কাছে এসে রথের গতি হঠাৎ কমে যায়। শিবের বাহন নন্দী তাকে বাধা দেন, কিন্তু অহংকারী রাবণ সেই বাধা তোয়াক্কা না করে সোজা কৈলাস পর্বতটাই তুলে ফেলার চেষ্টা করেন।
তখন মহাদেব মুচকি হেসে তার পায়ের আঙুল দিয়ে পর্বতের সামান্য একটা চাপ দেন, আর তাতেই রাবণের 2 হাত পর্বতের নিচে সজোরে চাপা পড়ে। সেই নিদারুণ যন্ত্রণায় ছটপট করতে করতে রাবণ টানা 1000 বছর ধরে শিবের স্তুতি করেন, যা আজ আমরা শিব তাণ্ডব স্তোত্র নামে জানি। গল্পের এই অংশটা আরও বেশি শিউরে ওঠার মতো। তামিল রামায়ণে উল্লেখ আছে যে পর্বত চাপা পড়া অবস্থাতেই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য রাবণ নিজের একটা মাথা এবং একটা হাত কেটে এই বাদ্যযন্ত্রটি তৈরি করেছিলেন। একটু ভেবে দেখুন, একদিকে তীব্র শারীরিক যন্ত্রণা আর অন্যদিকে অসীম ভক্তি, এই দুয়ের চরম সংমিশ্রণেই জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম বেহালা রাবণহাতা। চতুর্থ অধ্যায়, শ্রীলঙ্কা থেকে বিশ্বভ্রমণ। পৌরাণিক কাহিনীর জগৎ থেকে বেরিয়ে এসে এবার আমরা ইতিহাসের মানচিত্র ধরে এগোব, দেখব কিভাবে এই যন্ত্রটা ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। চলুন দেখা যাক কিভাবে ধাপে ধাপে এর বিবর্তন হল। 7ম আর 8ম শতাব্দীর দিকে রাবণহাতা আরবে পৌঁছায়, আর সেখানে এর একটু রূপ বদল হয়ে নাম হয় রাবাব। এরপর 8ম শতাব্দীতে আরবরা যখন আইবেরিয়ান উপদ্বীপ জয় করে, তখন এই যন্ত্র পৌঁছে যায় স্পেনে। সেখানে এটা রেবেক নামে দারুণ জনপ্রিয়তা পায়। তারপর দ্বাদশ শতাব্দীতে তুর্কমেনিস্তান আর উজবেকিস্তান হয়ে এই বাদ্যযন্ত্র সোজা পৌঁছে যায় মঙ্গোলিয়ায়। সেখানে এর নতুন নাম হয় মরিনখুর। মঙ্গোলিয়ার এই তথ্যটা শুনলে সত্যি অবাক হতে হয়। সেখানে এই মরিনখুর এতটাই প্রভাব ফেলেছিল যে চেঙ্গিস খানের রাজত্বকালে, মানে মঙ্গোলিয়া সেই স্বর্ণযুগে, তাদের যে জাতীয় সঙ্গীত ছিল, যাকে ইংরেজিতে অ্যানশিয়েন্ট স্প্ল্যান্ডিড বলা হয়, সেটা এই বাদ্যযন্ত্রটিতেই বাজানো হতো। আজও এটি মঙ্গোলিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় বাদ্যযন্ত্র। রাবণহাতার এক বংশধর কিভাবে একটা আস্ত সাম্রাজ্যের সংস্কৃতিকে এতটা প্রভাবিত করেছিল, এটা তার একটা দারুণ নিদর্শন। পঞ্চম এবং শেষ অধ্যায়, আধুনিক বেহালার বিবর্তন। মঙ্গোলিয়া থেকে এবার আমাদের গন্তব্য ইউরোপ, যেখানে আধুনিক বেহালা তার আজকের এই পরিচিত রূপটি লাভ করেছে। ইতালিতে রাবণহাতার এই বিবর্তনটা একেবারে ধাপে ধাপে হয়েছে। চতুর্দশ শতাব্দীতে এটি ভিএল রূপ নেয়, যেখানে তারের সংখ্যা বাড়িয়ে 5টি করা হয়। পশ্চিমা ইতিহাসে একেই আধুনিক বেহালার সবচেয়ে কাছের পূর্বসূরি হিসাবে ধরা হয়। এরপর পঞ্চদশ শতাব্দীতে আসে এক যুগান্তকারী পরিবর্তন, জন্ম নেয় লিরা ডা ব্রাচিও। এর আগে যত তারযুক্ত যন্ত্র ছিল সব কোলে বা মাটিতে রেখে বাজানো হতো, কিন্তু এটাই প্রথম যন্ত্র যা চিবুকের নিচে রেখে বাজানো শুরু হয়, ঠিক আজকের বেহালার মতো। এরপর ষোড়শ শতাব্দীতে এটি ভায়োলা ডা ব্রাচিওতে রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত মধ্য ষোড়শ শতাব্দীতে জন্ম নেয় আমাদের সেই সুপরিচিত 4 তারযুক্ত আধুনিক বেহালা। পশ্চিমা বিশ্বে বিবর্তনের এই দীর্ঘ যাত্রাপথের পাশাপাশি রাবণহাতা কিন্তু ভারতবর্ষেও তার অস্তিত্ব দিব্যি টিকিয়ে রেখেছিল। বলা হয়, রামায়ণের যুদ্ধ শেষে যখন সকলে লঙ্কা থেকে ফিরছিলেন, তখন হনুমানজি সেখান থেকে একটা রাবণহাতা নিজের সাথে করে উত্তর ভারতে নিয়ে আসেন। আর সেই থেকেই ভারতের রাজস্থান এবং তার আশেপাশের অঞ্চলগুলোর লোকসঙ্গীতে আজও রাবণহাতার সেই আদিম সুর শুনতে পাওয়া যায়, যা আমাদের প্রাচীন ইতিহাসের এক জীবন্ত দলিল। পুরো বিশ্লেষণটা শেষে এই একটা কথাই বারবার মনে হয়, কৈলাস পর্বতের পাদদেশে 1000 বছরের অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে জন্ম নেওয়া একটা প্রাচীন যন্ত্র সময়ের সাথে সাথে মরুভূমি, সাগর, পাহাড় পেরিয়ে আজ আধুনিক ইলেকট্রিক বেহালার রূপ নিয়েছে। একটা পৌরাণিক কাহিনী কিভাবে বিশ্বজুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে আধুনিক সঙ্গীতে একেবারে মিশে গিয়ে বেঁচে আছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। সঙ্গীতের শেকড় যে কতটা গভীরে যেতে পারে, রাবণহাতা তার এক অসামান্য উদাহরণ। এই অত্যন্ত বিস্তারিত এবং তথ্যবহুল বিশ্লেষণটি প্রস্তুত করার পেছনে যার অক্লান্ত পরিশ্রম আর নিপুণ তথ্য সংগ্রহ লুকিয়ে আছে, সেই শুভনীতা মণ্ডল বা শুভনীতা মণ্ডলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পৌরাণিক যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বেহালার এই রোমাঞ্চকর ইতিহাসকে ছাত্রছাত্রী, শিক্ষক এবং জ্ঞানপিপাসুদের জন্য এত সুন্দরভাবে এক সুতোয় গাঁথার এই প্রয়াস আশা করি সঙ্গীত ও ইতিহাসের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেবে। সম্পূর্ণ বিশ্লেষণটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।